সবাইকে আমন্ত্রণ আজকের পর্বে। পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। অবশ্যই আমি রাজি হতাম। প্রথমবার অধিনায়ক হিসেবে আমি চরম ব্যর্থ হয়েছিলাম। পদের ভারটা আমি একটু বেশিই গায়ে মেখে ফেলেছিলাম। সত্যি বলতে আমি এমন কেউ হওয়ার চেষ্টা করছিলাম যা আমি ছিলাম না। নিজের নিরাপত্তাহীনতা ঢাকতে একজন কড়া শাসক, একজন শক্ত মানুষের ভান করেছিলাম। একটু পরিণত হওয়ার পর আর হুমার প্রচুর উপদেশের কল্যাণে আমি তা থেকে শিক্ষা নিয়েছিলাম। এবার আমি ইমরানের মতো হতে চাইতাম, কিন্তু নিজের মতো করে। নিজের স্বাভাবিক সত্তাটা ধরে রেখেই সফলভাবে অধিনায়কত্ব করতে চাইতাম। তাছাড়া আর এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই, আমি এমন একটা দলের অধিনায়ক হওয়ার দারুণ একটা আত্মতৃপ্তি পাচ্ছিলাম, যে দলের অনেকেই 2 বছর আগে কোরআন ছুঁয়ে কসম খেয়েছিল যে তারা আর কখনো আমার নেতৃত্বে খেলবে না। আর এমন একটা বোর্ডের অধীনে যারা তখন আমাকে সমর্থন দিতে ব্যর্থ হয়েছিল। কোরআন নিজেই শিক্ষা দেয় যে ক্ষমা করে এবং আপোষ মীমাংসা করে তার পুরস্কার আল্লাহর কাছে পাওনা থাকে। তারপরও আমার একটা শর্ত ছিল। আমি বুখারী এবং আব্বাসীকে জানিয়ে দিলাম যে আমি কেবল তখনই এই দায়িত্ব নেব যদি আমাকে অন্তত 1 বছরের জন্য এই পদে রাখা হয়, যার মধ্যে বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর অন্তর্ভুক্ত থাকবে। আমরা 2 বছরে 6 জন অধিনায়ক বদল করেছিলাম। এই শর্ট টার্ম ফিক্স বা স্বল্পমেয়াদী সমাধানের পাগলামিটা থামাতে হতো যদি আমাদের এই অচলাবস্থা থেকে বের হতে হয়। আমি অনিচ্ছা সত্ত্বেও আমির সোহেলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু দলের ম্যানেজার হিসেবে শান্ত স্বভাবের ইন্তিখাবকে ফিরে পেয়ে বেশ খুশি হয়েছিলাম। এতে কোচিং আর নির্বাচনের বেশিরভাগ দায়িত্ব আমার কাঁধেই থাকার কথা ছিল। সিদ্ধান্ত হল সফরের প্রথম সপ্তাহের পর তরুণ পেসার মোহাম্মদ আকরামকে নিয়ে সেলিম আমাদের সাথে যোগ দেবে, যাতে দলে কোনো মনোযোগের ব্যাঘাত না ঘটে। আগের অনেক পাকিস্তান দলের মতোই অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমরা ধুঁকতে শুরু করলাম।
আমাদের দুটো ওয়ার্ম আপ ম্যাচেই প্রায় হারতে বসেছিলাম, আর গ্যাবায় প্রথম টেস্টে তো স্রেফ উড়ে গেলাম। সেখানে শেন ওয়ার্নের আদায় করা বাউন্স তাকে প্রায় আনপ্লেয়েবল বা অজেয় করে তুলেছিল। আমরা ৮টা ক্যাচ ফেলেছিলাম, যার মধ্যে মাইকেল স্লেটারের ক্যাচই ছিল প্রথম ঘণ্টায় ৩ বার। সেলিম অবধারিতভাবেই একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হল। সে দর্শকদের এই বৈরী মনোভাবটা টের পাচ্ছিল। ফিল্ডিং করার সময় তার বাঁ হাতের ওয়েব বা আঙুলের মাঝখানের চামড়া ফেটে গেল। সে প্রথম ইনিংসে ব্যাট করতে পারল না, আর দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হল, যা দেখে স্বাগতিক দর্শকরা প্রকাশ্যেই উল্লাস করেছিল। ম্যাচ শেষে দুই দল যখন হাত মেলাতে গেল, সে তখন দলের সাথে যোগ দিল না। ডেইলি টেলিগ্রাফে ইমরান লিখল, আমি ওয়াসিম আকরামের জন্য দুঃখিত বোধ করছি, কারণ অস্ট্রেলিয়া যদি আমাদের এভাবে ধোলাই করে তবে আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। প্রতিভার চরম অপচয় করা হয়েছে এবং অধিনায়কত্ব ও অন্যান্য ইস্যু নিয়ে এই অবিরত ঝগড়াঝাঁটি লেগেই আছে। এই ঝগড়াঝাঁটির ব্যাপারে তার কথাই ঠিক ছিল, কিন্তু আমি তখনও বিশ্বাস করতাম যে আমাদের দলে প্রতিভা আছে, আর আমি পরিস্থিতি সামাল দিতে বদ্ধপরিকর ছিলাম। মিডিয়ার সাথে আমি খুব ফ্র্যাঙ্ক বা খোলামেলা ছিলাম, যেটা আমার কাছে বেশ ন্যায্য আর যৌক্তিক মনে হতো। আমার প্রতিপক্ষ মার্ক টেলরকে আমার খুব ভালো লাগত। অসাধারণ একজন মানুষ, এবং সে তুলনায় খুব একটা স্বীকৃতি না পাওয়া একজন ব্যাটার। আমি অস্ট্রেলিয়া বেশ উপভোগ করতাম, বিশেষ করে হোবার্ট আমার দারুণ পছন্দের জায়গা ছিল, যেখানে আমরা ১৯৯৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় টেস্টটা খেলেছিলাম। জায়গাটা এতই শান্ত আর ছবির মতো সুন্দর। ফাস্ট বোলাররা ভালো অধিনায়ক হতে পারে কিনা এই বিতর্কে সমালোচকরা সবসময় একটা মূল সত্য এড়িয়ে যায়। সেটা হল, পারফরম্যান্স দিয়ে উদাহরণ তৈরি করার সুযোগটা আমাদের হাতে থাকে। ব্যাটারদেরও সেটা থাকে অবশ্যই, কিন্তু তাদের থামানোর জন্য একটা মাত্র বলই যথেষ্ট। কিন্তু একজন ফাস্ট বোলিং অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, আর সে যদি বল হাতে যথেষ্ট ভালো হয় তবে সে নিজের প্রচেষ্টায় ম্যাচের বিভিন্ন পর্যায় নিয়ন্ত্রণ করতে পারে। আমার মনে আছে, হোবার্টের বেলেরিভ ওভালের ওই দ্বিতীয় টেস্টে আমি বোলিং ওপেন করতে এসেছিলাম। আমি ঠিক করেছিলাম হাওয়ার বিপরীতে বল করব এবং প্রচণ্ড জোরে দৌড়ে আসব। দৌড়ে আসব। এটা আমি ম্যালকম মার্শালের কাছে শিখেছিলাম, যে কিনা প্রথম বল থেকে শেষ
এরপর একটা ইয়র্কারে ওয়ার্নের পায়ের আঙুল ভেঙে দিয়ে ওয়াকার অস্ট্রেলিয়াকে ১০ জন ফিট খেলোয়াড়ের দলে পরিণত করল, আর মুশি ১৯৮৮ রানে ৯ উইকেট নিল। কিন্তু ফিল্ডিংয়ের ভুলে আবারও আমাদের চড়া মূল্য চোকাতে হল এবং স্বাগতিকরা একদিন হাতে রেখেই ম্যাচ জিতে নিল। আমাদের অনেক কিছু ঠিক করার ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিলাম। এরপর সিডনি টেস্টটা ছিল মুশি ১৮৭৬ রানে ৯ উইকেট আর ওয়ার্নের ১২১ রানে ৮ উইকেট মধ্যকার একটা ব্যক্তিগত ডুয়েল বা লড়াই, যেটায় আমরা ৭৪ রানে জয় পেয়েছিলাম। সেলিমের চোটের কভার হিসেবে আমরা যাকে নিয়ে এসেছিলাম সেই ইজাজ ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ১৪৭ রানের এক ম্যারাথন ইনিংস খেলল। আমি ক্রেগ ম্যাকডামট্টের ১ ওভারে ৪টা ৪ মেরে খাতা খুললাম। এরপর বল হাতে নেমে আবার প্রথম ওভারেই স্লেটারকে ইয়র্কারে বোল্ড করলাম। শেষ দিনে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১২৬ রান, আমাদের দরকার ছিল ৭ উইকেট, আর আমরা লাঞ্চের আগেই তাদের ৫১ রানে গুটিয়ে দিলাম। যখন এত এত প্রতিকূলতা আমাদের বিপক্ষে ছিল, তখন এই জয়টা ছিল দারুণ তৃপ্তিদায়ক। এবং এরপর দুই দলের মধ্যে এক বিস্ময়কর বন্ধুত্বের পরিবেশ তৈরি হয়েছিল, যার মধ্যে মিশেছিল আমাদের স্বস্তির ছোঁয়াও, যখন আমরা আউটফিল্ডে একে অপরের সাথে হাত মেলাতে জড়ো হয়েছিলাম। বক্সিং এরপর ক্রাইস্টচার্চের ল্যাঙ্কাস্টার পার্কে একটা মাত্র টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দেওয়ার পথে আমি ৫৫ রানে ৫ উইকেট নিলাম, আর মুশি এবার নিল ১৭১ রানে ১০ উইকেট। ইজাজ আরেকটি চমৎকার সেঞ্চুরি হাঁকিয়ে ইঞ্জির সাথে ১৪০ রানের জুটি গড়ল। এটা ছিল এমন এক পারফরম্যান্স যার কারণে পাকিস্তান ভালো এবং খারাপ দুই অর্থেই বেশ পরিচিত। আমরা এক চরম বিশৃঙ্খল দলের অবস্থা থেকে সোজা বিশ্বকাপের অন্যতম ফেভারিট হয়ে উঠলাম। ওই বিশ্বকাপটি শুধু আমাদের ডিফেন্ড করারই ছিল না, বরং ভারত আর শ্রীলঙ্কার সাথে আমরা কো-হোস্টও ছিলাম। এটা খুব সম্ভব যে ১৯৯২ সালের ওই মিরাকেল বা অলৌকিক ঘটনা পাকিস্তানি ভক্তদের মধ্যে এর পুনরাবৃত্তির একটা প্রত্যাশা তৈরি করেছিল। চারদিকে শুধু ভালো ভালো সব লক্ষণ বা ওমেন দেখা যাচ্ছিল। ইমরান তার বন্ধু প্রিন্সেস অব ওয়েলসকে লেডি ডায়ানা লাহোরে এক রাজকীয় চ্যারিটি ডিনারে আতিথেয়তা দিলেন শকত খানমের তহবিল সংগ্রহের জন্য। পাসবানি পাকিস্তান নামে একটি ইসলামিক রাজনৈতিক আন্দোলন আমাদের সাফল্যের জন্য উট কুরবানি দিল। কাগজে কলমে আমরা ৪ বছর আগের দলের চেয়েও শক্তিশালী ছিলাম। ওয়াকার এবার ফিট ছিল, আর দলের মূল অংশটাও আগের চেয়ে বেশ অভিজ্ঞ ছিল। নিশ্চিতভাবেই বিশ্বকাপটা আমাদের সামনে শুরুতে খুব একটা বড় কোনো চ্যালেঞ্জ দাঁড় করায়নি। ৩টি সহযোগী দেশের অন্তর্ভুক্তির কারণে টুর্নামেন্টকে ৬ দলের ২টি গ্রুপে ভাগ করা হয়েছিল, যেখান থেকে ৪টি দল নক আউট পর্বে যেত। আমরা গ্রুপ বিতে ছিলাম একটা শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, একটা মোটামুটি ভালো নিউজিল্যান্ড এবং দুর্বল ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ইউএই এর সাথে। তাই কোয়ার্টার ফাইনালে আমাদের যাওয়াটা বলতে গেলে নিশ্চিতই ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা নিজেদের পথেই নিজেরাই কাঁটা বিছিয়ে দিলুম। আমার সেরা ৫ জন ব্যাটসম্যান বলতে গেলে নির্ধারিতই ছিল সোহেল, সাঈদ, ইজাজ, ইঞ্জি আর সেলিম। যেহেতু আমাদের রানের চেয়ে উইকেট কম পড়ার সম্ভাবনা বেশি ছিল, তাই আমি ৫ জন বোলার খেলাতে চেয়েছিলাম এবং ভেবেছিলাম মুশির লেগ স্পিনের সাথে আমার পিআইএ সতীর্থ সাকলায়েন মুশতাকের অফ স্পিনের জুটিটা দারুণ জমবে। সাকলায়েনের বয়স তখন মোটে ১৯ হলেও এটা পরিষ্কার ছিল যে সে একজন অকালপক্ক প্রতিভা, আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী এবং স্কিলফুল। পিআইএতে আমি তাকে এমন একটা বল করতে দেখেছিলাম যেটা ব্যাটের বাইরের দিকে বাঁক নিচ্ছিল। এরপর আমি আরেকটা দেখলাম, তারপর আরও একটা।
আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি? এটা সেই বল যেটা আমি আমার ৩ নম্বর আঙুল দিয়ে করি, সে বলল। বাকি সব ম্যাচ জিতে ওই একটা ম্যাচে হারার কারণে আমরা গ্রুপ বিতে রান রেটে তৃতীয় স্থান পাওয়া ভারতের সাথে বেঙ্গালুরুতে খেলার পথে দ্বিতীয় হলাম। কিন্তু আমাদের শেষ গ্রুপ ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ডেড রাবারে আমি ডিওন ন্যাশকে ল্যাপ সুইপ করতে গিয়ে নিচে নামলাম এবং পাজরের পাশে টান নিয়ে উঠে দাঁড়ালাম। পাজর বা ইন্টারকোস্টাল ইনজুরিতে পড়া যে কোনো ফাস্ট বোলারই জানবে এটা কতটা অকেজো করে দেওয়ার মতো একটা চোট। এখনও এর স্বাভাবিক রিকভারি বা সেরে ওঠার সময় হল ৬ সপ্তাহ। ইংল্যান্ডের ক্রেইগ হোয়াইট ঠিক এমনই একটা চোট পেয়ে সোজা দেশে ফিরে গিয়েছিল। আমি সেলিমকে শেষ ১০ ওভার থেকে ৮৩ রান লুটতে সাহায্য করলাম, যা একটা জয়সূচক স্কোর দাঁড় করানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু আমার শরীর একবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আর মাঠে নামতে পারলাম না। এমন একটা সময়ে আপনি চাইবেন মিরাকল বা অলৌকিক কিছুতে বিশ্বাস করতে। ৪ বছর আগে তো আল্লাহ আমাদের সাথেই ছিলেন, কিন্তু এবার আমি পুরোপুরি নির্ভর করছিলাম আমাদের ফিজিওথেরাপিস্ট ড্যান কিসেলের ওপর। ড্যান ছিল একজন জার্মান ইহুদি, পিসিবির সাধারণ নিয়োগের সাথে যার কোনো মিলই ছিল না। কিন্তু ডেনিস লিলির সুপারিশে সে শ্রীলঙ্কা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিল এবং সে অমানুষিক পরিশ্রম করত। কোয়ার্টার ফাইনাল হতে তখন মাত্র ৩ দিন বাকি, কিন্তু ইন্তিখাব আর আমি সিদ্ধান্ত নিলাম আমার খেলার সম্ভাবনা নিয়ে কাউকে কিছু না বলার, যাতে ভারত উৎসাহিত না হয় এবং আমাদের খেলোয়াড়রা হতাশ না হয়। পেছন ফিরে তাকালে মনে হয় এটা একটা ভুল ছিল। আর ড্যান যে আমাকে যন্ত্রণাদায়কভাবে কড়া ডোজের কোর্টিসন ইঞ্জেকশন দিচ্ছিল, সেটা হয়তো সবার মনে একটা মিথ্যে আশার জন্ম দিয়েছিল। ম্যাচের দিন সকালে চিন্নাস্বামী স্টেডিয়ামের নেটে আমি বল করার চেষ্টা করলাম, আর আমার মনে হল আমার পাঁজরে যেন আগুন ধরে গেছে। এমনকি কাশি বা হাঁচি দেওয়াটাও ছিল অসহ্য যন্ত্রণাদায়ক। আমরা কড়া ব্যথানাশকের ব্যাপারে আলোচনা করলাম, কিন্তু কোনো ব্যথানাশকই পুরো ম্যাচ জুড়ে কাজ করত না। তাছাড়া চোটটা আরও মারাত্মক হয়ে যাওয়ার ঝুঁকিও ছিল, বিশেষ করে সেমিফাইনাল এবং ফাইনাল তখনও বাকি। খেলা শুরুর ঠিক ১ ঘণ্টা আগে আমি চরম অনিচ্ছার সাথে অধিনায়কত্বের ব্যাটন সোহেলের হাতে তুলে দিলাম, যা সাথে সাথেই একটা ইস্যু তৈরি করল, কারণ জাভেদ ভেবেছিল তার অধিনায়ক হওয়া উচিত। আর একাদশে আমার জায়গা। নেহরু কাপ ফাইনালের পর শুধু যে এটাই ভারতে আমাদের প্রথম ম্যাচ ছিল তাই নয়, এটা ছিল বেঙ্গালুরুর প্রথম ফ্ল্যাড লাইট আন্তর্জাতিক ম্যাচ, আর দর্শকদের গর্জন ছিল কান ফাটানো। খুব ফ্ল্যাট একটা উইকেটে ভারত ব্যাট করতে নামল, যেখানে শুরুতে তারা খুব একটা সুবিধা করতে পারছিল না। এমন একটা বিশ্বকাপে যেখানে বড় স্কোর এবং ধুন্ধুমার শুরুটা একটা ট্রেন্ড হয়ে উঠছিল। কিন্তু শেষ ৩ ওভারে আমাদের বোলিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আমরা ৫১ রান দিয়ে বসলাম, যার ৪০ রানই দিল ওয়াকার। সোহেল খুব তাচ্ছিল্য ভরে জাভেদকে থার্ড ম্যানে পাঠিয়ে দিয়ে মাঠে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ভারত শেষমেশ ৮ উইকেটে ২৬৭ রান তুলে ফেলল। আমরা এমনভাবে শুরু করলাম যেন এটা কোনো ব্যাপারই না।
সোহেল আর সাইদ আনোয়ার মাঠের চারদিকে শট খেলতে লাগল। আমরা সাইদকে হারালাম, কিন্তু ১৫ ওভারের শেষ ৩ বল বাকি থাকতে আমাদের রান ছিল ১ উইকেটে ১৯৯। আস্কিং রেট ছিল ওভার প্রতি ৫। জাভাগাল শ্রীনাথ আর অনিল কুম্বলে, ভারতের সেরা ২ বোলার, ততক্ষণে ১০ ওভার করে ফেলেছিল। আমাদের মতোই তাদের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকেও পার্ট টাইমারদের কাছ থেকে ১০ ওভার বের করতে হতো। আমাদের পরিস্থিতি ছিল একেবারে আদর্শ। আজও আপনি ইউটিউবে দেখতে পাবেন এরপর কী ঘটেছিল। প্রথমে ভেঙ্কটেশ প্রসাদকে ওয়াইল্ড স্ল্যাশ বা বন্য এক আমি ড্রেসিং রুম থেকে তাকিয়ে দেখছিলাম, সেখান থেকেই আমাদের রানের গতি কমতে শুরু করল। জাভেদ আর সেলিম মিলে ৫২ রান যোগ করতে ১৫ ওভার লাগিয়ে দিল। শচীন টেন্ডুলকার আর অজয় জাদেজা তাদের স্পেয়ার পার্টস ১০ ওভার থেকে চুপচাপ ৪৪ রান বের করে নিল। রশিদ লতিফ ২টো ছক্কা মারলেও স্ট্যাম্পড হয়ে গেল। ১৫ বলে ৮ রানে পড়া ৪ উইকেটের প্রথমটি। ৩৯ রানে ম্যাচটা হেরে যাওয়ার পর জাভেদই প্রথম আঙুল তুলল আর সোহেলকে দোষারোপ করল। তাকে একজন অ্যামেচার, আনাড়ি এবং পানির গভীরতা বুঝতে না পারা এক খেলোয়াড় বলে আখ্যা দিল। কিন্তু এর চেয়েও সহজ একটা লক্ষ্যবস্তু ছিল। সেটা ছিলাম আমি। ম্যাচের ঘণ্টা দুয়েক পর তাজ ওয়েস্ট এন্ড হোটেলে ইজাজ আমার দরজায় কড়া নেড়ে বলল, তোমাকে আমার সাথে আসতে হবে। আমি যেতে চাইনি। আমি কোথাও যেতে চাইছিলাম না। আমি তখনও ধাক্কাটা সামলে উঠতে পারিনি। ইজাজ জোর করল, আর আমি করিডোর ধরে তার পিছু পিছু সোহেলের রুমের দিকে গেলাম। আমরা দরজার বাইরে দাঁড়ালাম। ভেতরে দলের সদস্যদের মধ্যে খুব জোরে একটা আলোচনা চলছিল। আমি সোহেল আর রশিদের গলা চিনতে পারলাম। সেখানে হয়তো আরও ৪-৫ জন ছিল। আলোচনার বিষয়বস্তু ছিলাম আমি। তারা একমত হচ্ছিল যে এই হারের জন্য তারা আমাকেই দোষ দিবে, বলবে যে ম্যাচ ফিক্সারদের সাথে হাত মিলিয়েই আমি ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলাম। কে জানে তাদের আসল উদ্দেশ্য কী ছিল? হয়তো সোহেল তার নিজের বাজে অধিনায়কত্ব এবং জঘন্য শট থেকে নজর ঘোরাতে চেয়েছিল। হয়তো রশিদ একজন হুইসেল ব্লোয়ার, ফাঁসকারী হিসেবে নাম কামাতে চেয়েছিল। এটা পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম এক চিরস্থায়ী বৈশিষ্ট্য। তারা যে কারো মতোই জিততে চায়, কিন্তু তারা এটাও জানে যে ব্যর্থতা কখনোই পুরোপুরি খারাপ খবর নয়। এটা সবসময় কাউকে না কাউকে সে সাহায্য করতে পারে। এই ক্ষেত্রে এটা সেই অধিনায়ককে দুর্বল করার একটা মোক্ষম হাতিয়ার ছিল, যার অধীনে তারা চরম অনিচ্ছার সাথে খেলছিল এবং যার অধীনে তারা এর আগে কখনোই খেলবে না বলে কসম খেয়েছিল। বাইরের মানুষের কাছে এটা অদ্ভুত মনে হলেও পাকিস্তানে যেহেতু সবসময় ষড়যন্ত্র তত্ত্বের একটা বড় বাজার থাকে, তাই এ ধরনের ছক সহজেই ডালপালা মেলে। আমি যদি আরেকটু ধুরন্ধর হতাম, আমি হয়তো এই গুজব ছড়াতাম যে সোহেল নিজেই তার উইকেটটা বিক্রি করে দিয়েছে। না হলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকার পরও এমন একটা বোকা শটের আর কী ব্যাখ্যা হতে পারে? কিন্তু সত্যি বলতে আমার চিন্তা করার মতো আরও অনেক বিষয় ছিল। ম্যাচ হারার পরপরই পাকিস্তান টিভিতে বিষাদময় সেতারের সুর বাজতে শুরু করল, ঠিক যেমনটা কোনো মহান নেতার মৃত্যুর পর বাজানো হয়। খবর এলো যে হার্ট অ্যাটাকে ভক্তদের মৃত্যু হয়েছে। এক কলেজ ছাত্র তার টেলিভিশন সেটের ওপর কালাশনিকভের গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে। লাহোরে বিশেষ করে অস্থিরতা দেখা দিল। যে শহরটি ফাইনালে আমাদের আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় অধীর হয়েছিল। রাজনীতিবিদরা আমার মুণ্ডুপাত করতে লাগলেন। আমার কুশপুত্তলিকা পোড়ানো হল। আমার পোস্টারগুলো বিকৃত করা হল। আমার মা ফোনে হুমকি পেতে লাগলেন। মডেল টাউনে আমার বাড়িতে পাথর ছোড়া হল। আর এক প্রতিবেশী আমার বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার দায়ে মামলা ঠুকে দিল। লিফলেট ছাপানো হল এই অভিযোগ করে যে আমাকে না খেলার জন্য লাখ লাখ টাকা দেওয়া হয়েছে।
ম্যাচের আগের রাতে আমি নাকি বেঙ্গালুরুর ওয়েসিস নাইট ক্লাবে নাচানাচি করেছি। এমনকি হুমা নাকি এসব কিছুর মূল হোতা। গুজব রটল যে উগ্র হিন্দু জাতীয়তাবাদী দল। সময়টা ছিল পুরোপুরি পাগলামিতে ভরপুর। বেনজির ভুট্টো আহত অনুভূতি প্রশমিত করার চেষ্টা করলেন। খেলা তো খেলাই, আর আমাদের শালীনতার সাথে ফলাফল মেনে নেওয়া উচিত, তিনি বললেন। এক ডানপন্থী মোল্লা, মাওলানা নকশবন্দি, পাল্টা দাবি করলেন যে একজন নারী শাসককে নির্বাচিত করার শাস্তি হিসেবেই জাতিকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে, যা নাকি ভারতীয় অশ্লীলতার এক জঘন্য অনুকরণ। বাতাসের গন্ধ শুকে বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি বিশ্বকাপ আয়োজক কমিটি থেকে পদত্যাগ করলেন এবং এই ফলাফলের তদন্তের দাবিতে সুর মেলালেন। ফেক নিউজ বা ভুয়া খবর ডিজিটাল যুগের কোনো আবিষ্কার নয়। পাকিস্তান এক্ষেত্রে অ্যানালগ যুগেরই এক অগ্রদূত ছিল। আমাদের হারের 4 দিন পর আমরা যখন তখনও বেঙ্গালুরুতে ধুঁকছি, ইডেন গার্ডেন্সে দর্শকদের দাঙ্গার কারণে ভারত তাদের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ম্যাচ ছেড়ে দিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। এতে যদি একটু স্বস্তি মিলে থাকে, তবে এরপর আমাদের দেখতে হল গাদ্দাফি স্টেডিয়ামের ফাইনালে অস্ট্রেলিয়াকে দারুণ দাপটের সাথে হারিয়ে অর্জুনা রানাতুঙ্গার হাতে আমাদের প্রধানমন্ত্রীর বিশ্বকাপ তুলে দেওয়ার দৃশ্য। 1 সপ্তাহ পর আমি আর আমার সতীর্থরা পুলিশের কড়া পাহারায় ককরাচিতে এসে নামলাম। আমি হুমার পরিবারের সাথে গা ঢাকা দিলাম। তার বাবা হুমায়ুন মুফতি ভেঞ্চার ফার্মাসিউটিক্যালস নামে একটি বড় এই বিরতির সময়ে বল টেম্পারিং ইস্যুটা খুব একটা ম্লান হয়নি। ওয়াকার আর আমি সবসময় অনুবীক্ষণ যন্ত্রের নিচে থাকতাম। ল্যাঙ্কাশায়ার ১৯৯৩ সালের জুনে ডার্বিতে এক অদ্ভুত ম্যাচ খেলেছিল, যেখানে স্বাগতিকরা ৩৪৯ রান তাড়া করতে নেমে 2 উইকেটে ৪৪ রানে ছিল। আর তখন আমি বল রিভার্স করাতে শুরু করলাম এবং ১১ রানে 6 উইকেট তুলে নিলাম। শেষ ব্যাটসম্যান অলে মর্টেনসেন এতই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে আমি তাকে বোলিং করার পর সে বলটার পেছনে দৌড় লাগায় যাতে সে ওটা এম্পায়ার জর্জ শার্প আর ভ্যান বার্ন হোল্ডারকে দিতে পারে, যদিও তারা বলে কোনো ত্রুটি খুঁজে পাননি। ডার্বিশায়ার তখনও রাগে ফুঁসছিল যখন 2 সপ্তাহ পর বেনসন অ্যান্ড হেজেস কাপের ফাইনালে আমাদের দেখা হল। যেহেতু বল রিভার্স করছিল না, আমি একটা স্লোয়ার ইয়র্কার ট্রাই করলাম, যেটা ফুল টস হয়ে তাদের 4 নম্বর ব্যাটসম্যান ক্রিস অ্যাডামসের কাঁধে গিয়ে লাগল। এম্পায়ার ব্যারি মেয়ার আমাকে সতর্ক করলেন। আমি অ্যাডামসকে হাত নেড়ে দুঃখ প্রকাশ করলাম। তাদের ফিজিওথেরাপিস্ট মাঠে এলেন আর তারপর খেলা চলতে থাকে। সবকিছু অবশ্য এত সহজে মেটানো যায়নি। ডেইলি মিররে আমাদের বিরুদ্ধে জঘন্য সব অভিযোগ তোলার পর ১৯৯৩ সালের নভেম্বরে অ্যালান ল্যাম্বের বিরুদ্ধে হাইকোর্টে মামলা ঠুকে দেন সরফরাজ নওয়াজ। যদিও এম্পায়ার ডন ওসলিয়ার যখন সাক্ষ্য দেন যে তিনি আগের বছর লর্ডসে লে ৪৪-৫ ভাঙা হয়েছে বলে মনে করেন, তখন সরফরাজ মামলা প্রত্যাহার করে নেন। এটি ল্যাম্বকে তার পুরো আত্মজীবনী লেখার পরিকল্পনা করতে আরও উৎসাহিত করে, যার বিষয়বস্তু এতই উস্কানিমূলক বলে তিনি প্রচার করছিলেন যে টিসিসিবির সেন্সরশিপ এড়াতে তিনি নাকি অবসরই নিয়ে নেবেন। ওসলিয়ারও তার স্মৃতিকথা প্রকাশ করছিলেন, যার আমার বয়স তখন ৩০, প্রায় একজন প্রবীণ স্টেটাসম্যানের মতো। ইয়াওয়ার সাইদের মতো একজন অমায়িক ট্যুর ম্যানেজ আমি পেয়েছিলাম, যিনি আমার প্রথম সফরেও দায়িত্বে ছিলেন। নাসিমুন গনি ছিলেন একজন নিভৃতচারী টিম ম্যানেজার, যিনি নাইট ওয়াচম্যান হিসেবে নেমে টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দুজনেই ইংল্যান্ডে খেলেছিলেন, প্রথমজন নর্দাম্পটনশায়ারে, দ্বিতীয়জন স্টাফোর্ডশায়ারে। আমার ল্যাঙ্কাশায়ার সতীর্থ আথার্স এবং বাম্বলের সাথে আমার সম্পর্ক ছিল চমৎকার। বল বেছে নেওয়ার টসের সময় আথার্স আর আমার একটা নিয়মিত রসিকতা চলত, ঠিক যেমনটা ১৯৯২ সালেও ছিল। আমরা রিডার্স পছন্দ করতাম, যেটা সহজে অমসৃণ হতো, আর ওরা পছন্দ করত ডিউকস, যেটা অনেক শক্ত। আথার্স চোখ ঘুরিয়ে বলত, পৃথিবীর আর কোনো দেশ এমনটা করে? আমি প্রতিবারই তাকে হারিয়ে দিতাম। এমনকি উইজডেনও এই প্রথাটিকে হাস্যকর বলে মন্তব্য করেছিল।
তাদের ট্যুর রিভিউতে জোর দিয়ে বলেছিল যে ইংল্যান্ডকে অবশ্যই ম্যাচ বলের সুবিধাটা বিলিয়ে দেওয়া বন্ধ করতে হবে। রিড, লর্ডস এবং পরে ওভালের রুক্ষ আর শুষ্ক স্কয়ারগুলো শুধু আমাদের রিভার্স সুইংয়ের জন্যই নয়, একবারের জন্য হলেও আমাদের প্লেয়িং 11 বা একাদশ বেশ স্থিতিশীল ছিল। আঙুলের চোটের কারণে সোহেল শান্ত ছিল আর রশিদের জায়গা নিয়েছিল মঈন, যে ইজাজ, ইঞ্জি, সাঈদ আর সেলিমের সাথে দলের ৫ সেঞ্চুরিয়ানের একজন ছিল। তাদের সবার গড় ছিল ৬০-এর ওপরে। ওভালে টানা ২ বলে যখন আমি আমার ২৯তম এবং ৩০০তম উইকেট রবার্ট ক্রফট এবং অ্যালান মুলাল্লিকে তুলে নিলাম, আমি নিজেকে একটা বিশাল উদযাপনের সুযোগ দিলাম। ওই সময়ে শুধু কোর্টনি ওয়ালশেরই আমার সমান উইকেট ছিল, আর তাকে আমার মতো এত কোন্দল আর পিঠে ছুরি মারার অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়নি। এমনকি আমরা কোর্টেও জিতে গেলাম। বোথাম ও ল্যাম্ব বনাম ইমরান মামলাটি ১৪ দিন ধরে চলল, যা শুধু ডেভিড গাওয়ার, রবিন স্মিথ এবং ডেরেক প্রিঙ্গলের উপস্থিতিতেই নয়, বরং ইয়র্কশায়ারের ২ প্রতিদ্বন্দ্বী জিওফ বয়কট এবং ব্রায়ান ক্লোজের উপস্থিতিতেও বেশ জমজমাট ছিল, যারা মূলত একে অপরকেই বেশি উল্লেখ করছিলেন। জুরি ইমরানকে মানহানির অভিযোগ থেকে খালাস দিলেন আর বোথাম ও ল্যাম্বকে বিশাল আইনি খরচের বিল ধরিয়ে দিলেন। ওই দিনগুলোতে যেমনটা প্রায়ই হতো, ওয়ানডেতে আমরা একটু ঢিলেমি দিলাম। প্রথম দুটো হারলাম আর তৃতীয়টা কোনো মতে জিতলাম। অনন্য এক ব্যাপার হল, ট্রেন্ট ব্রিজের ওই ম্যাচে বিচারক টম গ্রেভেনি পুরো দলকেই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিয়েছিলেন। ওই রূপক ব্যাপারটা আমার দারুণ লেগেছিল। ওই পুরস্কারের পেছনের আসল পরিহাসটা কেবল পরে গিয়েই বোঝা যাবে। আজকাল আধুনিক খেলোয়াড়রা কত বেশি ভ্রমণ করে তা নিয়ে মন্তব্য করাটা খুব সাধারণ ব্যাপার। সাংবাদিকরা গন্তব্যস্থলের হিসাব আর এয়ার মাইলের যোগফল কষতে ভালোবাসে। আমি হলফ করে বলতে পারি, ১৯৯০-এর দশকে পাকিস্তান দলের মতো এত বেশি ভ্রমণ আর কোনো দল করেনি। যদিও এটা নিয়ে কেউ কথা বলত না, কারণ কোনো বিকল্প ছিল না, আর কোনো ট্যুর বাদ দেওয়ার তো প্রশ্নই উঠত না। ইংল্যান্ডে ২ মাস কাটানোর পর আমরা ভারতের বিপক্ষে টরন্টো ক্রিকেট, স্কেটিং অ্যান্ড কার্লিং ক্লাবে সাহারা কাপের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে কানাডায় উড়ে গেলাম। এরপর কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে নিয়ে একটি চতুর্দেশীয় ওয়ানডে টুর্নামেন্ট সামির কাপ খেলতে নাইরোবি গেলাম। সামনে অস্ট্রেলিয়া আর শারজার পাশাপাশি ঘরের মাঠেও আমাদের খেলার। আজকাল আধুনিক খেলোয়াড়রা কত বেশি ভ্রমণ করে তা নিয়ে মন্তব্য করাটা খুব সাধারণ ব্যাপার। সাংবাদিকরা গন্তব্যস্থলের হিসাব আর এয়ার মাইলের যোগফল কষতে ভালোবাসে। আমি হলফ করে বলতে পারি, ১৯৯০-এর দশকে পাকিস্তান দলের মতো এত বেশি ভ্রমণ আর কোনো দল করেনি। যদিও এটা নিয়ে কেউ কথা বলত না, কারণ কোনো বিকল্প ছিল না, আর কোনো ট্যুর বাদ দেওয়ার তো প্রশ্নই উঠত না। ইংল্যান্ডে ২ মাস কাটানোর পর আমরা ভারতের বিপক্ষে টরন্টো ক্রিকেট, স্কেটিং অ্যান্ড কার্লিং ক্লাবে সাহারা কাপের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে কানাডায় উড়ে গেলাম। এরপর কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে নিয়ে একটি চতুর্দেশীয় ওয়ানডে টুর্নামেন্ট সামির কাপ খেলতে নাইরোবি গেলাম। সামনে অস্ট্রেলিয়া আর শারজার পাশাপাশি ঘরের মাঠেও আমাদের খেলার। নাইরোবি জিমখানার মতো এক অপ্রত্যাশিত জায়গাতেই আমি প্রথমবারের মতো এক নতুন বিস্ময় বা ফেনোমেননের দেখা পাই। মুশি ইনজুরিতে পড়ায় আমি পিসিবিকে একজন বদলি লেগ স্পিনার পাঠাতে অনুরোধ করলাম। আমার মাথায় নির্দিষ্ট কোনো নামও ছিল না, আর করাচির গুলশান-ই ইকবাল এলাকা থেকে আসা এক পাঠান কিশোর শাহিদ আফ্রিদির সাথে যখন আমার পরিচয় হল, আমি তাকে চিনতামও না। নেটে তাকে দেখে বেশ ভালোই মনে হল। বাতাসে সে বেশ নির্ভুল এবং দ্রুতগতির ছিল। তাই সেশন যখন শেষের দিকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ব্যাট করতে পারো? সে যখন হ্যাঁ বলল, আমি তাকে প্যাড পরতে বললাম, আর ওয়াকার এবং আমি কয়েক পা দূর থেকে তাকে বল করতে শুরু করলাম। সে ওগুলো সজোরে পেটাল, আক্ষরিক অর্থেই একেবারে গুড়িয়ে দিল। পরের দিন আমি তাকে আগেভাগেই প্যাড পরতে বললাম এবং পেসারদের তাকে বল করার জন্য কয়েকটা নতুন বল বের করে দিলাম।
সে ওগুলোও গুড়িয়ে দিল। আমরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলাম। এই ছেলেটা স্পষ্টতই ভালো ব্যাট করতে পারে। আমরা তার লেগ ব্রেকের কথা প্রায় ভুল। ঠিক তখনই লাহোর থেকে আমার কাছে একটা মেসেজ এলো। আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তিনি হাসপাতালে বিশ্রামে ছিলেন, কিন্তু আমি দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম। আমার বদলে সাইদ আনোয়ারকে আমি যাওয়ার আগে যে উপদেশটা দিয়ে গেলাম তা হল, আফ্রিদির প্রথম দিনে ব্যাট করা উচিত। আর দেশে ফেরার পরপরই আমি জানতে পারলাম যে সে এই সুযোগটা 2 হাত ভরে লুফে নিয়েছে। ৩৭ বলে 3 অঙ্কের ঘরে পৌঁছেছে, যার ১১টিতেই সে ছক্কা হাঁকিয়েছে। আফ্রিদি পাকিস্তান ছেড়েছিল একজন লেগ স্পিনার হিসেবে। সে ফিরে এলো একজন কোনো দিক থেকে আফ্রিদি আমাকে আমার নিজের অলরাউন্ডার সত্তার দিকে তাকাতে বাধ্য করেছিল। ইদানিং আমি নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারছিলাম না, যার জন্য ইমরান নিজেই উইজডেন ক্রিকেট মান্থলির পাতায় আমাকে তিরস্কার করেছিলেন। তার ব্যাটিং নিয়ে আমি কিছুটা হতাশ। অ্যাডিলিডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সে যখন ১০০ করেছিল, তখন আমি তার সাথে ব্যাট করছিলাম, আর তাকে তখন দারুণ এক অলরাউন্ডার মনে হয়েছিল। কিন্তু তার কোনো উন্নতি হয়নি। বলতে গেলে সে পিছিয়েছে, আর আমি জানি না কেন। এর সহজুত্তর হল, আমি এখন অধিনায়ক। কোনো একটা দিক তো ছাড়তেই হতো। সফল ব্যাটিংয়ের জন্য যে একাগ্রতা দরকার, তার জন্য মনের শান্তি প্রয়োজন। আর পাকিস্তান ক্রিকেটে যে ধরনের মনের শান্তি পাওয়াটা বেশ কঠিন ছিল। কিন্তু আমি যদি নিজে উদাহরণ তৈরি করতে চাই, তবে এটা লাহোর থেকে ৩০ কিলোমিটার দূরের শেখুসপুরা এর আগে কখনো প্রথম শ্রেণীর ম্যাচই আয়োজন করেনি, টেস্ট তো দূরের কথা। আর জিম্বাবুয়ে দলের জন্য তারা অত্যন্ত ধীর গতির এক পিচ বানাল, যে দলের পেসাররা এমনিতেও খুব একটা ফাস্ট ছিল না। তবুও গ্রান্ট ফ্লাওয়ার আর পল স্ট্র্যাং দারুণ সব সেঞ্চুরি তুলে নিল, আর আমরা নিজেদেরই প্যাচে ফেলে দিলুম। যখন আমি মঈনের সাথে যোগ দিলুম, তখন আমরা 4 উইকেট হাতে নিয়ে ১৯৯২ রানে পিছিয়েছিলুম। স্ট্র্যাং এরপর আমার পার্টনারকে আউট করে গত 7 বছরের টেস্ট সেঞ্চুরি আর ৫ উইকেটের ডাবল পাওয়া প্রথম খেলোয়াড় হল। আসলে আমার পর সেই, কিন্তু ওইটুকুই। এরপর ৭ ঘণ্টা আর ১১০ ওভার ধরে আমরা আর কোনো উইকেট হারালাম না। শাকলায়েন আর আমি ৩১৩ রান যোগ করলাম। আমি স্ট্র্যাংকে সোজা ছক্কা মেরে আমার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূরণ করলাম, আর অ্যান্ডি হুইটালের বলে কাউ কর্নারের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে আমার প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিতে পৌঁছালাম। যখন আমি নবমবারের মতো বল বাউন্ডারি পার করলাম, ইজাজ ধারাভাষ্যকারদের বলতে শুনল যে রেকর্ডের জন্য আমার আর মাত্র 2 রান দরকার, আর সে আফ্রিদিকে পাঠাল আমাকে সেটা বলার জন্য। যখন আমি 11তম ছক্কাটা হাঁকালাম, বলটা লং অন দিয়ে স্টেডিয়ামের বাইরে চলে গেল, আর বলটা কুড়িয়ে আনার ফাঁকে শাকলায়েন আর আমি পাবলিক অ্যাড্রেস অ্যানাউন্সারের ঘোষণা শুনলাম যে আমি ১৯৩৩ সালে অকল্যান্ডে ওয়ালি হ্যামন্ডের গড়া এক রেকর্ড ভেঙে দিয়েছি। স্ট্র্যাং যখন মরিয়া হয়ে লেগ স্ট্যাম্পের 2 ফুট বাইরে বল করার চেষ্টা করল, আমি সুইপ করে 12তম ছক্কাটা মারলাম। আর আমি হয়তো আরও মারতে পারতাম যদি না কয়েকটা ডেলিভারির মধ্যেই আমরা আমাদের শেষ 3টি উইকেট না। সত্যি বলতে ক্রিকেটের মাঠে আমাকে এত বেশি হাসতে খুব কমই দেখা গেছে, যখন ওয়াকার, যে কিনা 9 ঘণ্টারও বেশি সময় ধরে প্যাট পরে গোমরা মুখে বসেছিল, সে গাই হুইটালকে ফেস করতে নামল। বল একটু রিভার্স করছে। আমি তাকে বললাম, ফুল লেন্থের বলটা খেয়াল রেখো। ওয়াকার রীতিমতো অপমানিত বোধ করল। আমি 9 ঘণ্টা ধরে দেখছি, সে গজগজ করে বলল। আমি জানি কি করতে হবে। অবধারিতভাবেই শেষে প্রথম বলেই ইয়র্কার খেয়ে বোল্ড হল। 8 ঘণ্টা 10 মিনিট ব্যাট করে আমি অপরাজিত 25-57 রানে শেষ করলাম, যা এখনও কোনো পাকিস্তানের করা 10ম সর্বোচ্চ স্কোর। আর আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম, কারণ এরপর আমি আমার পিঠের নিচের অংশ, হ্যামস্ট্রিং এবং এমন সব পেশির ব্যথায় প্রায় হাঁটতেই পারছিলাম না, যে পেশিগুলোর অস্তিত্ব আমি জানতামও না, এবং যেগুলো স্পষ্টতই আমি শুধু ব্যাটিংয়ের জন্যই ব্যবহার করেছিলাম।
ফয়সালাবাদে দ্বিতীয় টেস্টে একটা গ্রিন টপে ১০৬ রানে ১০ উইকেট নেওয়ার ঠিক আগেই আমি সুস্থ। ওই পর্যায়ে আমরা দারুণ ক্রিকেট খেলছিলাম। শারজায় সিঙ্গার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ওপেনিং ম্যাচটায় আমরা হারলেও এরপর সব ম্যাচই জিতেছি, আর ফাইনালে একটা মাঝারি স্কোর ডিফেন্ড করেও জিতেছি। এরপর আমরা অস্ট্রেলিয়ায় ওয়ানডে ট্রায়াঙ্গুলার ত্রিদেশীয় কার্লটন অ্যান্ড ইউনাইটেড সিরিজে অংশ নিতে পৌঁছালাম, যেখানে আমাদের খুব একটা ফেভারিট ভাবা হচ্ছিল না, কিন্তু আমরা ছিলাম আত্মবিশ্বাসী। আমাদের দলে একঝাঁক উদীয়মান খেলোয়াড় ছিল। অকালপজ্ঞ শীতল মেজাজের মোহাম্মদ ওয়াসিম, দারুণ ক্ষিপ্র মোহাম্মদ জাহিদ, আর সর্বোপরি আফ্রিদি, তার ছক্কা হাঁকানো উদ্ধত্ত আর রকেটের মতো দ্রুতগতির কুইকার বল নিয়ে, যা এতই ফাস্ট ছিল যে বল করার আগে আমরা তাকে সিগন্যাল দিতে বলতাম, যাতে আমাদের ফাইন লেগ ফিল্ডার ইনসাইড এজের কথা মাথায় রেখে আরও ফাইন বা স্কোয়ারে। আমাদের দুর্বলতা ছিল মিডল অর্ডারে কিছুটা অভিজ্ঞতার অভাব, সেলিম শ্রেদান রিয়েছিল, या एकता महस्योगेर ব্যাঘাত ঘত্তার কারণ দূর করেছিল ঠিকই, কিন্তু ব্যাতিনিয়ার মানে আমাদের ভুগিয়েছিল। ইখন্দিল বাছাই করা হলো মিদ খান তার স্বভাবসুলভ নেতিবাক আচরণী করলেন। এত্তা কেমনদুল বাছলে তুমি ও ইয়াসিম সে জিজনেস কল, তোমরা তো হারতে আছ। ভাগ্যিস আমরা এমনেক্স বাক্তিক দিলের মুখোমুখি হিয়েছিলাম, ইয়ারা নিজেদের গুছিয়ে নেও यार, প্রক্রিয়ায় ছিল। अयादाम गिलक्रिस्त के जाएगा करे दियो यार, जनी मार्क तेलरा रियान हिली के सरिये दियो यार, प्राय प्रस्तुति निच्छिल या किचु दारुन रोमा नेकर म्यासेर जन्म देई। बिलेरी बोभाले उदाहरण स्ब्रूप आमित्स जिते एकताज बुज सिमिन विकेते ब्यातिन नीलाम, पिकतार दिके ताकायोनी सिर्फ ब्ले दिए छिलाम, हियान मार्क आमरा ब्यात खर्ब, इखन द्रेसिन रूमे फिरे एल्लाम, आमिर सोहेल पिचर अबस्था जानते काइल, आमी बल्लाम ও হিয়ান ভালো উইকেট প্রচুর রান আছে। প্রথম বলতা এখান রীতিম তো উড়ে গেল। সোহেল ড্রেসিং রুম থেকে আমার দিকে রাগী চোখে তাকাল, আমাকে হাসতেই হলো। খুব দ্রুতই আমরা ৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিলাম, কিন্তু লড়াই করে ১১৯ রান প্রিন্ট পৌঁছালাম। ইনিংস বৃদ্ধির স্মি আমি বললাম, আমাদের হাতে টেস্ট রান আছে। শুরুতেই কি একটা উইকেট তুলে নিতে পারলে আমরা ম্যাচে ফিরে আসব। আমি ক্রিজের একটু ওয়াইড থেকে রাউন্ড দি উইকেট বিলক্রিতেলরকে তুলে নিলাম, স্টিভ ওয়াকে তেনে স্টাম্পে বল্লাগাতে বাদি করালাম, আর মাইকেল বেভাঁকে তার সাফল বা নরাকরার মধ্যে প্লাম বেল বিডব্লিউ করলাম। এরপর আমি ইজাজ আর মুজাহিদ জামশেদকে দিয়ে তাদের চট দিবলি দুবলি বেল করালাম, আর তারা মার্ক ওয়া এবেন্স তুয়ার তেলকে তুলে নিয়ে ২৯ রানের জয় নিশ্চিত করতে সহায় করল। এমকেএম সিজিতে একটা ১.৫ রা বারে, এখানে আমরা ৫ উইকেটে ২৯ রানে ধুঁকছিলাম, সেখানেও আমরা অস্ট্রেলিয়ার সাথে সে স্প্রিন্ট লড়াই করলাম। আমি ৩৩ রান করলাম, ২৫ রানে ৪ উইকেট নিলাম, আর আমরা মাত্র ৩ উইকেটে হেরেছিলাম। তরুণ খেলোয়াড়দের ম্যানেজ করার এই চ্যালেঞ্জগুলো আমি বেশ উপভোগ করতাম। মুশতাক মোহাম্মদ ছিলেন আমাদের টিম ম্যানেজার, অত্যন্ত রিল্যাক্সড বা শান্ত স্বভাবের একজন মানুষ। আমাদের ট্যুর ম্যানেজার ছিলেন দারুণ ইয়াওয়ার সাইদ। আমরা একমত হয়েছিলাম যে ম্যাচের আগের রাত ছাড়া আর কোনো কারফিউ বা কড়াকড়ি থাকবে না। কিন্তু এসসিজিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ফাইনালের দিন সকালে আমি জানতে পারলাম যে আফ্রিদি আর সাকলায়েন আগের রাতে আরেকজন সিনিয়র খেলোয়াড়ের সাথে অনেক রাত পর্যন্ত বাইরে ছিল। যে সিনিয়র খেলোয়াড়টি আমার যতদূর মনে পড়ে ছিল সোহেল। আমি তাদের সবাইকে বকাঝকা করলাম। আফ্রিদি তার আত্মজীবনীতে এই ঘটনাটির কথা। ওয়াসিম আকরামের ব্যাপারে একটা কথা হল, সে পুরোপুরি একজন ভদ্রলোক। প্রতিবার তার সাথে দেখা হলে প্রথম ৯০ সেকেন্ড শুধু কুশল বিনিময়ই হবে। সে আপনার পরিবারের এবং আপনার স্বাস্থ্যের খোঁজ খবর নেবে। সে এমন কেউ নয় যে গলা চড়িয়ে কথা বলে বা সোজাসুজি কাজের কথায় চলে যায়। কিন্তু সেদিন প্রথম ফাইনালের সকালে সে সত্যিই আমাদের কান ঝালাপালা করে দিয়েছিল। আমাদের একমাত্র অজুহাত ছিল ম্যাচটা দেরিতে শুরু হওয়া, এটা একটা দিবারাত্রির ম্যাচ ছিল। আর ওই সিনিয়র খেলোয়াড়টি বলেছিল যে বাইরে গেলে কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াসিম ভাই আমাদের কোনো অজুহাতই শুনতে চাইল না। সে খুব কঠোর ছিল এবং নিয়ম বেঁধে দিল, যদি আমরা সেদিন পারফর্ম না করি তবে ভবিষ্যতের দলে আমাদের কোনো
আফ্রিদি 0 রানে লারাকে কট অ্যান্ড বোল্ড করা সহ 33 রানে 3 উইকেট নিয়েছিল এবং 54 বলে 53 রানের এক ঝোড়ো ইনিংস খেলেছিল। দুদিন পর এমসিজিতে আমাদের 16 রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ যখন 2 উইকেটে 31 রানে ছিল, তখন আমি আমার দুটো প্রিয় উইকেট তুলে নিই। আমি আমার মাথাটা একপাশে সামান্য একটু কাত করলাম, যা মঈনের কাছে আমার সিগন্যাল ছিল যে আমি একটা স্লোয়ার বল করতে যাচ্ছি, আর সে কয়েক কদম এগিয়ে এসে লেগ সাইড দিয়ে শিবনারায়ণ চন্দরপলের ক্যাচটা লুফে নিল। এরপর আমি কার্ল হুপারের বগলের নিচ বরাবর লাফিয়ে ওঠা এক তীক্ষ্ণ ডেলিভারি দিলাম এবং আমার সেট করা লেগ গালিতে আফ্রিদির হাতে তাকে ক্যাচ বানিয়ে ফেরালাম। পরিকল্পনা সবসময় কাজে লাগে না। পরপর দুটি পরিকল্পনা সফল হওয়াটা সত্যিই বিরল ব্যাপার। আমরা সরাসরি সেট জিতে ফাইনালে বিজয়ী হলাম। খুব কম অর্জনই আমাকে এতখানি তৃপ্তি দিয়েছে। শেষ হল আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস